হয়েছে ও মানসিকভাবে যত শক্তিশালী হবে তার মানসিক শক্তির সামনে গোটা ইউরোপ আমেরিকা কিনে নেওয়া সম্ভব। তার মানসিক শক্তির সামনে কিনে নেওয়া সম্ভব। এটা আমি বাস্তবে অনুভব করে দেখে আপনাদের সামনে বলছি। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থানটা কোথায়, আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদেরকে কোথায় নামিয়ে আনা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করার পর এবার চলেন ইসলামী সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমাদের যুবক ভাইয়েরা যারা এখানে বসে আছে। বাপ মায়ের পর্ব শেষ, স্ত্রী কন্যার পর্ব শেষ, এবার যুবকদের পর্ব দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থার এই বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। যুবকদের উদ্দেশ্যে কি বলতে চাই? যুবকদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে, আজকে 57টা মুসলমানদের দেশ, তারা দাবি করে তারা স্বাধীন, কিন্তু আমি দাবি করি একটা মুসলিম দেশও স্বাধীন নয়। এরা নাম কাওয়াস্তে রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করেছে। কারো অর্থনৈতিক স্বাধীনতা নাই, কারো জ্ঞান বিজ্ঞানের স্বাধীনতা নাই। এই দুই স্বাধীনতার কারণে এরা সব নত, তথা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে না। দুইটা স্বাধীনতা না থাকার কারণে, এক অর্থনৈতিক স্বাধীনতা, দুই জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা না থাকা। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির পরাধীনতা আপনাকে দেখাই। আজকের যারা উন্নত বিশ্ব তারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আর আজকের আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্ব। গরিব দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো উন্নত বিশ্বের দেশগুলো আমাদের চাইতে জ্ঞান বিজ্ঞানে 50 এবং 100 বছর এগিয়ে আছে। তাদের কাছে 50 এবং 100 বছর অগ্রিম জ্ঞান বিজ্ঞান আছে, যা তারা এখনো পৃথিবীতে ছাড়েনি, রিলিজ করেনি, কিন্তু তাদের কাছে আছে। সময়ে সময়ে তারা রিলিজ করবে। আর আপনি যদি বলেন যে আমি গোটা বাংলাদেশ বিক্রি করে দেব, তোমার কাছে যা জ্ঞান গরিমা আছে আমার কিছু বিজ্ঞানীকে শিখাও, কোশ্চেন কালেও শিখাবে না। কেন? এইটা দিয়ে তারা গোটা পৃথিবীর উপর আধিপত্য বিরাজ করে রেখেছে, এক জ্ঞান বিজ্ঞান দিয়ে। এক জ্ঞান বিজ্ঞানের দাসত্বের একটা নমুনা আপনাকে দিই। একটা মুসলিম রাষ্ট্র উন্নত বিশ্বের কাছ থেকে একটা জেট ফাইটার বিমান ক্রয় করেছে। আচ্ছা, একরামুল নামে কারো স্বামীর স্ত্রী মহিলা প্যান্ডেলে অসুস্থ, আপনি একটু অবশ্যই যাবেন জরুরি ভিত্তিতে মহিলা প্যান্ডেলে। একরামুল তো একটা জেট ফাইটার বিমান কিনেছে একটা মুসলিম দেশ। তো ওই উন্নত বিশ্ব বলছে যে তুমি এটা কিনে নিয়ে গেছো ভালো কথা, যদি নষ্ট হয়, নষ্ট হয়ে গেলে আবার আমার কাছে পাঠাবা, আবার নতুন করে বিল দিবা, পয়সা দিবা, টাকা দিবা, আমি আবার নতুন করে তোমার মেশিন ঠিক করে দিব, আবার তোমার কাছে পাঠাবো। কিন্তু এটা নষ্ট হলে কেমনে ঠিক করে এই জিনিস তোমাকে শিখাবো না। কি বুঝলেন? কথা মনে বুঝাতে পারি না আমি উত্তর শুনতে যাচ্ছি, কথা কি বুঝতে পেরেছেন? এই মাইক আপনার কাছে বিক্রি করেছি, বিক্রি করার পর বলেছি মাইক যদি নষ্ট হয় কেমনে ঠিক করতে হয় তা শিখাবো না, আবার আমার কাছে আসিও, আবার নতুন করে টাকা দিও, আমি আবার মাইক ঠিক করে তোমাকে দিয়ে দিব। তো তোমার কাছে যুদ্ধ বিমান বিক্রি করলাম, কেমনে ঠিক করতে হয় জানাবো না, নষ্ট হলে আমার কাছে আসবা, আবার টাকা দিবা, টাকা দিয়ে কিনেছো, আবার টাকা দিয়ে ঠিক করে নিয়ে যাবা। এর নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞানের দাসত্ব। তারা 50-100 বছর এগিয়ে। আর আপনি যে গোলাম দাস, এটা বুঝার জন্য দুটো উপায়। এক, আজকে আপনি প্রধানমন্ত্রী হয়ে যান, দেশের রাষ্ট্রপতি হন, আপনি বুঝবেন যে আপনি গোলাম। এটা অনেকের গায়ে লাগতে পারে কথাটা, কিন্তু আপনি বুঝবেন। আপনি প্রধানমন্ত্রী হলেই পরের দিন বুঝবেন যে আমি গোলাম, এটা গোলাম দেশের গোলাম প্রধানমন্ত্রী হয়েছে। আর একটা উপায় কি বুঝার? আর একটা উপায় হচ্ছে আপনার গলায় যদি বাংলাদেশি পাসপোর্ট ঝুলান, বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে এই 1,57,000 বর্গ মাইলের বাইরে বেরোবেন। সেটা যদি ইন্ডিয়া হয় তো ইন্ডিয়া, সেটা যদি অন্য কোনো দেশ হয় তো অন্য কোনো দেশ। তখন দেখবেন আপনার দামটা কোথায়, আপনার ভ্যালুটা কোথায়। এই যে হাজারো যুবক বসে আছে, যারা কেউ ঠিক বলছে কেউ ঠিক বলছে না, এরা ওই যে বিশ্বকাপ খেলার সময় যেই সমস্ত দেশের খেলা দেখে লাফালাফি করেছে, চিল্লাচিল্লি করেছে, আবার পিকনিক করেছে, ওই সমস্ত দেশেও যদি এরা বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে প্রবেশ করতে চায়, তাদেরকে ন্যাংটা করে ইমিগ্রেশনে পরীক্ষা করবে। কেন? ওই বাংলাদেশি, এই জন্য এটা যে ওর দাম। কিন্তু বাংলাদেশে বসে ঠিকই লাফালাফি করেছে, কিন্তু ততক্ষণ বুঝবে না যে গোলাম, গোলামের ঘরের গোলাম, যতক্ষণ না ওই বাংলাদেশি পাসপোর্ট গলায় না ঝুলিয়ে এই দেশের বাইরে বের না হয়েছে। কিন্তু ওদেরকে দোষ দিয়ে লাভ নাই, আমি বারবার বলি তাদের দোষ দিয়ে লাভ নাই, দোষ তো এই যুবকদেরই। আমি তো ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো ইউরোপের বিশ্ববিদ্যালয়, ইউরোপেরই তো খেলা ফুটবল বিশ্বকাপ,
তো ফুটবল বিশ্বকাপের কোনো একটা দিন আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যুবক যারা তোমরা শিক্ষিত আছো, বিভিন্ন এলাকা থেকে আসছো, আজকে এখান থেকে ফিরে গিয়ে ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, যে কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে, আর্জেন্টিনা ব্রাজিলের কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের ছাত্ররা কোনো একটা পিকনিক করেছে, কোনো এক জায়গায় একত্রিত হয়ে আনন্দ উৎসবের সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখেছে। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ইউরোপ আমেরিকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের স্টুডেন্টস একত্রিত হয়ে আনন্দ উল্লাসের সাথে খেলা দেখেছে এবং একত্রিত হয়ে কোনো এক দলের জয় পরাজয়ের কারণে টাকা পয়সা একত্রিত করে পিকনিক করেছে। এরকম একটা নিউজ আমাকে এনে দেখাও। আর তোমাদের যেই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে র্যাঙ্কিংয়ে 1000, 1500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স পায় না, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ভবিষ্যতের বিসিএস ডিগ্রি, বিসিএস ক্যাডার হয়ে এরা পুলিশ হবে, আর্মি হবে, র্যাব হবে, এরাই জাতির মেধাবী জাতির এ প্লাস, গোল্ডেন এ প্লাস গুলো এখানে জমা হয়েছে। এরা ঘন্টার পর ঘন্টা বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে একসাথে একত্রিত হয়ে আনন্দ উল্লাস করে খেলা দেখে, ড্যান্স করে, আবার কোনো একটা দলের জেতার জন্য পিকনিক করে। এরা যদি গোলামি যদি এদের ভাগ্যে না থাকে তো কাদের ভাগ্যে থাকবে? গোলামি এদের ভাগ্যেই থাকে। এই জন্য আমি বলেছি যে আমি কিন্তু সব কথা এখন যুবকদের উদ্দেশ্যে বলতেছি। মা বোনের পর্ব শেষ করেছি, পিতা মাতার পর্ব শেষ করেছি, যুবকদের উদ্দেশ্য করে বলতেছি যে তোমাদের জীবনের সারমর্ম আমার কাছে ধরা পড়ে। অসংখ্য যুবক যাদের লাইফ ইজিক্যাল টু মানে সমান সমান, যাদের গোটা জীবন সমান সমান, কি আমি বলে দিই, এরকম অসংখ্য যুবক আছে। তুমি মরার আজকে যদি আমার এই বক্তব্য শুনো, আবার মরার পরে যদি কোনোদিন আমার এই বক্তব্যের কথা মনে পড়ে, তাহলে মিলিয়ে দেখবো যে আমার বক্তব্যের সাথে তোমার লাইফের সামারি মিলে কিনা, তোমার লাইফের সারমর্ম মিলে কিনা। আর না হলে চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকে দেখে আমার বক্তব্য মিলাও যে লাইফের সামারি মিলে কিনা। আমাদের যুবকদের জীবনের সারমর্ম হচ্ছে এদের জন্ম হবে, জন্ম হওয়ার পর এরা কি করবে, ছোট বয়সে একটু খেলাধুলা করলো ঠিক আছে, বুদ্ধি হওয়ার পর একটা মোবাইল হাতে পাবে, ভিডিও গেমস, ফ্রি ফায়ার, পাবজি। ভিডিও গেমসের পরের পর্বে আসবে হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, রিলস, যেগুলোর মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দিবে। তারপরে আসবে অনলাইন বেটিং। আজকে জুয়া খেলার জন্য এক জায়গায় বসে জুয়া খেলা লাগে না, অনলাইনের মধ্যে আমাদের যুবকেরা জুয়া খেলে, অনলাইনেই জুয়া খেলে। প্রতিটা বলে বলে ছক্কা হবে না, বলে বলে ফোর হবে না, আউট হবে, তারপরে গোল কয়টা হবে, কে জিতবে, তারপর অনলাইনেই শত শত যুবক জুয়া খেলে। তারপরে খেলার মধ্যে ঢুকে গেল বিপিএল, আইপিএল, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, এগুলোর মধ্যে ব্যস্ত হয়ে গেল। এইভাবে জীবনের একটা পর্যায়ে পার হয়ে গেল। এর মধ্যে এদের কাজ শুধু কোনো মতে পেশাব পায়খানা করা আর ঘুমানো। কথা বুঝতে পারেননি? এবার এইভাবে জীবনের একটা পর্যায়ে যখন চলে আসবে, হঠাৎ দেখতে দেখতে দিন পার হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, কি করবে, কাজ নাই তো কি করবে, একটা ভিসা লাগিয়ে চলে গেছে প্রবাসে গিয়ে টয়লেট পরিষ্কার করে সে টাকা ইনকাম করছে। অথবা আর কি করবে, কাজ নাই চলে গেছে ঢাকাতে গিয়ে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং করেছে চায়নারা, আর এই আজীবন খেলা দেখে সময় নষ্ট করে জুয়া খেলে গেছে ওই পদ্মা ব্রিজে লেবারি করতে। তো লেবারি করতে করতে কখন পাইলের মধ্যে পড়ে গেছে, তো পাইলের মধ্যে ওর বডি রেখেই ঢালাই চালিয়ে দিয়েছে। এটা হলো ওর দাম, লাইফের সামারি। তাহলে আমাদের মূল্যটা কোথায় আর আমাদের যুবকেরা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যায়ে, সেটা আমি আপনাকে বলে দিলাম যে এই যুবকগুলোর শেষটা গিয়ে কোথায় হবে। হয় প্রবাসে গিয়ে লেবারি খাটবে, প্রবাসে গিয়ে সে যদি যোগ্যতা বিক্রি করতো তাহলে আমি বলতাম যে প্রবাস আমাদের দেশের উন্নয়নের মাপকাঠি। চিল্লায় যে দেশ নাকি উন্নত হয়ে গেছে, আমার মাথার মধ্যে ধরে না। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ করলে দেশ উন্নত হয় না। আজকে গার্মেন্টসে আপনার মা এবং বোনেরা 6000 টাকা বেতনে কাজ করে দিচ্ছে বলেই গার্মেন্টস আপনার দেশে আছে। কালকে আফ্রিকার মা এবং বোনেরা যদি 5500 টাকা, 5999 টাকায় চাকরি করে, তাহলে বাংলাদেশের সব গার্মেন্টস একদিনে বন্ধ হয়ে যাবে। তাহলে এটা উন্নতি? এটা উন্নতি নয়। সেলাই মেশিন হয়ে, দর্জি হয়ে কবে কবে মানুষ উন্নত হয়ে গেছে সেলাই মেশিন চালিয়ে। তাহলে যারা পারমাণবিক বম বানানো শিখলো, যদি দর্জি চালানোই উন্নতি হতো, ওরা পারমাণবিক বম বাদ দিয়ে দর্জি চালানোই শিখতো, ওরাই গার্মেন্টস খুলে বসে থাকতো। ওরা আমাদের কাছে গার্মেন্টস কিনতো না, গার্মেন্টসের জিনিস কিনতো না। এটা উন্নতি নয়। আমরা কম মূল্যে আমাদের শ্রম বিক্রি করি, কেননা আমাদের যোগ্যতা নেই। আমাদের যোগ্যতা না থাকার কারণে কম মূল্যে শ্রম বিক্রি করি। প্রবাসে আমাদের ভাইয়েরা অতি অল্প বেতনে চাকরি করে। আমি কাউকে অপমান করে কথা বলছি না, বরং কষ্টের সাথে বলছি। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার ঘরটাও একজন বাঙালি